নমস্কার বন্ধুরা, ডোরস্টেপ কোচিংয়ের প্রথম এপিসোডে সকলকে স্বাগত। ডোরস্টেপ কোচিং একটি অনলাইন টিউটোরিয়াল বেসড চ্যানেল, যেখানে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কোনো কম্পিউটার রিলেটেড কোনো বিষয় হতে পারে, কোনো সফটওয়্যার রিলেটেড কোনো বিষয় হতে পারে, আবার স্কুল কলেজের বিভিন্ন রকম সাবজেক্টের উপরেও আলোচনা আমরা করব। তো শুরু করছি আমাদের প্রথম টপিক দিয়ে, যে টপিকটা আমাদের কর্মক্ষেত্রে শেখার জায়গাতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সেটা হলো মাইক্রোসফট এক্সেল। কোনো ব্যক্তি যদি মাইক্রোসফট এক্সেল মোর দ্যান অ্যাভারেজভাবে জানতে পারে, তাহলে তার কর্মক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। তো আমরা চেষ্টা করব যাতে তোমাদের কাছে মাইক্রোসফট এক্সেলকে সহজ সরল ভাষায় পৌঁছানো যায়। তো শুরু করি আজকের প্রথম ভিডিও। তো মাইক্রোসফট এক্সেল নিয়ে যখন আমরা কাজ করি, আমরা দেখেছি আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন রকম ফর্মুলা ব্যবহার করতে হয়, বিভিন্ন রকম গাণিতিক ক্যালকুলেশন, লজিক্যাল ক্যালকুলেশন, ডেটা রিলেটেড ক্যালকুলেশন আমরা করে থাকি। তো সে সমস্ত কিছু করতে গিয়ে সকলের কাছে যেটা অসুবিধায় পড়তে হয় বিভিন্ন রকম ফর্মুলা নিয়ে। তো আমরা ধাপে ধাপে বিভিন্ন ফর্মুলা নিয়ে আলোচনা করব, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত। চেষ্টা করব ম্যাক্সিমাম ফর্মুলাকে টাচ করার, যাতে তোমাদের সকলের শিখতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়। আমরা একটা স্যাম্পল ডেটা নিয়েছি, যেখানে দেখছি 4-5 জন ছেলে, রোহিত, অয়ন, সানি, বিষ্ণু, কিষাণু, বিভিন্ন নামের বিভিন্ন ছেলে বিভিন্ন ব্রাঞ্চে, ABCD কতগুলো ব্রাঞ্চেতে, 36খানা মোট ব্রাঞ্চে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ করে এসেছে। তার কাজের পরিমাণটা এখানে বিভিন্নভাবে কাউন্ট করা আছে। কেউ 1090 করেছে কোনো ব্রাঞ্চে, রোহিত দেখা গেল ব্রাঞ্চ 1090 করলো, আবার বি ব্রাঞ্চে 3829 করলো, সি ব্রাঞ্চে 793 করলো। এভাবে বিভিন্ন জন বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্নভাবে কাজ করে এসেছে। আমরা এই ডেটার উপরে কতগুলো বিষয় নিয়ে কাজ করি। তো এসব কাজ করার আগে বলি, সাধারণ যে সমস্ত ফর্মুলাগুলো আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ সাধারণ গাণিতিক ক্যালকুলেশনের ক্ষেত্রে, সাধারণ গাণিতিক হিসাব নিকাশের ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেগুলো অতি সাধারণ জিনিস। সেগুলো আমি প্রাথমিকভাবে একবার দেখিয়ে দিই, তারপরে আমরা মেন ফর্মুলা চ্যাপ্টারে আসবো। তো আমরা যদি যোগ করি, তো যোগ করতে গেলে আমরা কি করব? আমরা জানি যে কোনো এক্সেলের ফর্মুলা ব্যবহার করতে গেলে প্রথমে ইকুয়াল টু সাইন ব্যবহার করতে হয়। ইকুয়াল টু সাইন ব্যবহার করে আমরা কি করতে পারি? যেগুলো যোগ চালাবো সেই সেলকে সিলেক্ট করে প্লাস দিয়ে পরের সেলটা সিলেক্ট করলে আমরা, অর্থাৎ যে দুটো সেলকে আমরা যোগ করব বা যতগুলো সেলকে আমরা যোগ করব তাদেরকে আমরা পরপর প্লাস দিয়ে লিখলে তাদের যোগফলটা আমরা পাবো। এখানে আমরা যদি আরও প্লাস করে আরও পরেরটাকে অ্যাড করি, দেখো আরও যোগফল আমার বাড়বে। এটা হলো যোগের ফর্মুলা। যদি বিয়োগ করতে যাই, বিয়োগ করতে গেলে ইকুয়াল টু সাইন দিয়ে এটা থেকে আমরা এটাকে বিয়োগ করেছি, তাহলে দেখো বিয়োগফল আমার এসে গেছে, যে না দ্বিতীয় ব্রাঞ্চের প্রথম ব্রাঞ্চে কত কম সে কাজ করেছে, এতটা কম কাজ প্রথম ব্রাঞ্চে হয়েছিল। এবার যদি উল্টো গল্প করতাম, না প্রথম থেকে দ্বিতীয় বিয়োগ করতাম, আমরা জানি ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস সাইন আছে, দেখো আমাদের কিন্তু মাইনাস সাইন সহ এসেছে। এটা গেল বিয়োগ। যদি গুণ করতাম, গুণের প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার গুণ করছি, গুণ করে দিলাম, দেখো গুণফল চলে এসেছে। সেম করতে পারি আমরা ভাগের ক্ষেত্রে, দ্বিতীয় থেকে প্রথমটাকে ভাগ করে দিলাম, তাহলে আমার ভাগফলও চলে আসবে। এইগুলো তো সোজা জিনিস, সহজ জিনিস। আমরা এগুলোকে অতটা ডিপলি আলোচনা করছি না, কারণ দেখো আমরা যে যোগ চালালাম একটু আগে, যে যোগগুলো করলাম, সেই যোগেতে দেখতে পেলাম দেখো 2-3টে যোগ করলাম আমার পক্ষে পসিবল, কিন্তু যদি আমার এতগুলো থাকে, কেন তো দেখো 36টা দিয়েছে,
যদি আরও মাল্টিপল থাকে আমি কি প্রত্যেকটা বক্সকে পরপর সিলেক্ট করে করে যোগ করে করে যাব? তাহলে তো আমার সারাদিন কেটে যাবে একটা যোগ করতে, তার থেকে হাতে যোগ করে নেওয়া ভালো। তো আমি যখন একটা বিষয়কে সহজ করার চেষ্টা করছি, তো সেই সহজ করতে গিয়ে যাতে আমাদের সেটা যাতে জটিল না হয় সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্সেল বিভিন্ন রকম ফর্মুলা আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছে। বিভিন্ন সময়ে আরও যত আপগ্রেড হয়েছে তত বেশি ফর্মুলা আমাদের কাছে এসেছে, তাতে করে আমাদের এক্সেল লাইফ অর্থাৎ হিসাব নিকেশের জীবনটা, এক্সেলের যে ডেটা এন্ট্রির জীবনটা সেটা অনেক সহজ সরল হয়। তো আমরা শুরু করি আজকে প্রথম ফর্মুলা দিয়ে। প্রথম ফর্মুলার নাম সাম। সাম কি করে? সাম করে অ্যাডস নাম্বারস, অর্থাৎ সাম শব্দটা এসছে সামারি বা যোগফল থেকে, অর্থাৎ নাম শুনিয়ে বুঝতে পারছো সাম কিন্তু যোগফলের ফর্মুলা। অর্থাৎ যদি আমার এখানে আমি ফর্মুলা ধরো সাপোজ এখানে আমি টোটাল বলে লিখলাম, টোটাল বলে লিখলাম কারণ আমি দেখতে চাইছি যে এই যে টোটাল কলামটাতে টোটাল কত কাজ হয়েছে। কি করব? ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দেব, যতগুলো কাজ হয়েছে সকলগুলোকে মাউস ধরে সিলেক্ট করে দেব, দিয়ে এন্টার দেব। দেখো আমার 1,36,000 টোটাল কাজ হয়েছে, আমার যোগফল বেরিয়ে গেছে। আবারও একবার দেখাচ্ছি, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথম থেকে শুরু করে ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, প্রথম থেকে শুরু করে যতগুলো আছে কিবোর্ডে হোক মাউসে হোক আমি সিলেক্ট করে এন্টার টাকিয়ে দিলাম। হয়ে গেল আমার যোগফল রেডি। এখন এখানে আরো একটা বিষয় বলে রাখি যে সাম যে ফর্মুলাতে আমরা শুধুমাত্র এখানে লিমিটেড কতগুলো ডেটা ছিল বলে আমরা ডেটাটাকে সিলেক্ট করে করেছি, কিন্তু ডেটাকে সিলেক্ট না করে, পার্টিকুলার ওইটুকু ডেটাকে সিলেক্ট না করে যদি অনেক ডেটা থাকে, আমি আবার সেই বলছি যত সহজে হবে যত তাড়াতাড়ি হবে সেটাই আমার ফর্মুলার কাজ, সেটাই আমার এক্সেলের কাজ। তাই আমি তাড়াতাড়ি যেতে করতে হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সুতরাং এটা করতে গিয়ে দেখতে পাবো ধরো দেখা গেল যে 36 জায়গায় 3,600 ডেটা আছে, তখন আমি কি করব? সে কারণে তখন আমরা করব কি না, ফার্স্টে দেখায় ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, যে কলামটাকে আমরা যোগ করব সেই কলামটাকে পুরোপুরি সিলেক্ট করে নেব, নিয়ে এন্টার দাবিয়ে দেব। দেখো এখানে কিন্তু আমার 1,36,000 সেম ডেটা কিন্তু আমার এসেছে। এখন আমি দেখাই, ধরো আমি সাপোজ আরো নিচে আরো ডেটা অ্যাড করছি, তাতে করে কি হলো দেখো এখানে কিন্তু আমার যোগফলটা বাড়েনি, কিন্তু এখানে আমার যোগফল কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। তার মানে আমি যদি সেই পার্টিকুলার পুরো কলামকে সিলেক্ট করে রাখি তাহলে আমাকে বারংবার যোগফলের ফর্মুলাকে চেঞ্জ করতে হবে না, আমি কিন্তু অটোমেটিক্যালি যোগফল পেয়ে যাব। সুতরাং যখন কোনো একটা পার্টিকুলার কলামের বা রোয়ের আমরা যোগফল করব তখন ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট সেই কলামকে সিলেক্ট করে এন্টার দাবিয়ে দেবো। তাহলে দেখো আবার অটোমেটিক্যালি চলে এসেছে। আমরা দেখলাম কিভাবে পার্টিকুলার কোনো একটি কলামের যোগফল বা সাম করা যায়। এখন আমরা দেখি যদি আমাকে মাল্টিপল কলাম বা মাল্টিপল রোয়ের সাম করতে হয় বা যোগ করতে হয়। এখানে দেখো দু জায়গাতে সংখ্যার ডেটা রয়েছে, একটা এই কলামে আর একটা এই কলামে। তো আমরা যদি এই দুটো কলামকেই যোগ করতে চাই, ই কলাম এবং এ কলাম যদি যোগ করতে চাই, তাহলে আমরা কি করব না করব সেটা হলো যতগুলো কলাম থাকবে আমরা ততগুলো কলামকে কমা সেপারেটেড ভ্যালু দিয়ে লিখব, মানে কমা দিয়ে দিয়ে লিখব। ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এইটা অর্থাৎ ই কলামটাকে সিলেক্ট করেছি, কমা এ কলামটাকে সিলেক্ট করলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো আমার
টোটালটা কিন্তু এর থেকে বেশি, অর্থাৎ আমাকে এখানে যখন যোগ করেছে তখন আমার ই কলাম এবং এ কলাম দুটোকে একসঙ্গে নিয়ে যোগ করেছে। আরও একবার দেখাই, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু ই কলাম কমা এ কলাম এন্টার। তাহলে আমার মাল্টিপল কলাম যতগুলো থাকবে প্রত্যেককে আমরা এভাবে কমা দিয়ে দিয়ে কলামগুলোকে সিলেক্ট করে করে যোগ করতে পারবো। এটাকে ডিলিট করি। এরপরে যে কাজটা করব আমরা সেটা হলো অ্যাভারেজ। অ্যাভারেজ কি করে? অ্যাভারেজ করে কি, ক্যালকুলেটস অ্যাভারেজ। অ্যাভারেজ মানে আমরা জানি গড়, অর্থাৎ কোনো একটা টোটালের গড় বার করতে গেলে কি করতে হয় না, টোটালটা বাই তার কতগুলো সংখ্যা আছে সেভাবে আমরা গড় বার করি। তো আমরা এখানে গড় একটা সাধারণ ফর্মুলাতে বার করতে পারি কি না, আমার টোটাল ছিল কত না 1,36,000 ভাজিত 36, এটা আমার গড় হওয়া উচিত। স্বাভাবিকভাবে এটা গড় দেখতে পাচ্ছ, কিন্তু আমার 36টা আছে বলে বুঝতে পারছি, কিন্তু যদি 36 না থেকে অনেক বড় সংখ্যা থাকতো আমরা কত লিখতাম, কত খুঁজে খুঁজে দেখতাম কতগুলো পর্যন্ত ডেটা আছে, কতগুলো তার টোটাল। তো সেটা না করে সাপোজ আমরা এখানে একটা অ্যাভারেজ বলে কলাম করলাম। অ্যাভারেজ কলাম করে ফর্মুলা কি করব না, ইকুয়াল টু অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট শুরু এই কলামটা, এই কলামের অ্যাভারেজ করছি আমরা। দেখো আমরা আগে যে ডেটা পেয়েছিলাম, জাস্ট অ্যাভারেজ পেয়েছিলাম, এখানে কিন্তু একই অ্যাভারেজ ডেটা পেয়েছি। অর্থাৎ টোটাল এই কলামটাতে কত অ্যাভারেজ আমার আছে, কত গড়ে ডেটা হয়েছে, কত গড়ে কাজ হয়েছে। যত এখানে সংখ্যা বাড়াবো তত এখানে আমার অ্যাভারেজ কিন্তু পরিবর্তন হতে থাকবে। দেখো অ্যাভারেজ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমি পার্টিকুলার কোনো একটি কলামের পুরো অ্যাভারেজ নিয়ে নিয়েছি। সেম যেরকম সামের ক্ষেত্রে বলেছিলাম যে মাল্টিপল কলাম করতে গেলে কমা দিয়ে তার অ্যাড করতে, এখানেও সেম কেস, অ্যাভারেজকেও যদি আমরা মাল্টিপল কলামের করতে চাই ই কমা দিয়ে দ্বিতীয় কলামটাকে নিয়ে এন্টার করে দিলাম। দেখো আমার অ্যাভারেজ কিন্তু পাল্টে গেল। কেন পাল্টালো না, এখানে দেখো 36খানা ডেটার উপরে কাজ হয়েছিল, কিন্তু এখানে কাজ হয়েছে 72খানা ডেটার উপরে, তাই কিন্তু এতটা ডেটার হেরফের লাগছে। সুতরাং বুঝতেই পারছো মানে গড়ের ফর্মুলা কি, গড়ের ফর্মুলা হচ্ছে মোট বাই কত সংখ্যায় সেটি আছে। তো সেই হিসেবে আমাদের অ্যাভারেজ এইভাবে ফর্মুলাতে বেরোয়। যাই হোক আমরা অ্যাভারেজ শিখলাম। এরপরে যেটি শিখব সেটি হলো মিন। মিন কি করে? মিন করে কি, ফাইন্ডস দ্য স্মলেস্ট নাম্বার, মানে স্মলেস্ট নাম্বারকে খুঁজে বার করে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কলামে দেখতে পাচ্ছ হাজারো রকমের ডেটা রয়েছে, তো সেই ডেটার মধ্যে কোনটি সব থেকে ছোট সেটি বার করব। দেখো আমরা দেখতে পাচ্ছি সম্ভবত এখানে ডেটার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 275। দেখি 275 আমার ডেটাতে আসে কি না। ইকুয়াল টু মিন ফার্স্ট ব্র্যাকেট শুরু এই কলামটাকে দিয়ে দিলাম, দিয়ে এন্টার। দেখো 275 কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। অর্থাৎ আমার যদি কোনো একটা ডেটা থেকে সব থেকে ছোট ডেটাটাকে বার করতে হয় সেটিকে আমরা কি দিয়ে বার করব না, মিন ফর্মুলা দিয়ে বার করব। সেম কেস মিনের ক্ষেত্রে আমরা আবার বলি, মাল্টিপল কলামের ক্ষেত্রে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, দুটো সিলেক্ট করলাম কমা সেপারেটেড ভ্যালু দিয়ে। দেখো সব থেকে ছোট আমার এখানে 1, দেখো 1 চলে এসেছে, কারণ সব থেকে এই কলাম এবং এই কলামের মধ্যে সব থেকে ছোট ডেটা ছিল 1, তাই এখানে কিন্তু 1 এসেছে। মিন শিখলাম। যেখানে মিক্স আছে, মিন আছে, সেখানে ম্যাক্সও একটা পাবো। তাহলে ম্যাক্স কি হবে? ম্যাক্স হবে ফাইন্ডস দ্য লার্জেস্ট নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে ম্যাক্স কি, একই ফর্মুলা। ম্যাক্স আমরা করলাম ইকুয়াল টু ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট শুরু এই কলামটাকে দিয়ে দিলাম। দেখো 10,031, এই ডেটাটা সব থেকে বড় ডেটা ছিল, সব থেকে বড় ডেটা আমরা এখানে পেয়ে গেছি, ম্যাক্স পেলাম। ম্যাক্সের পরে আমরা করব কি,
এরপরে হচ্ছে কাউন্ট। কাউন্ট কি করে? কাউন্ট করে কাউন্ট নাম্বার অফ সেলস উইথ ডেটা। তার মানে কি, যতগুলো সেলেতে ডেটা থাকবে সেই সেলগুলোকেই কিন্তু এই কাউন্ট ফর্মুলা কাউন্ট করবে। দেখো, আমরা কাউন্ট বলে লিখলাম। কাউন্ট কি? কাউন্টের ফর্মুলাতে সে ইকুয়াল টু কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এই কলামে আমরা দেখতে চাইছি যে কতগুলো ডেটা আছে। ই টু ই করে দিলাম, দেখো 36টাই নিল। তুমি বলবে দাদা 36 কেন নিল? 37 হওয়ার কথা, কারণ প্রথমটাকেও তো সিলেক্ট করেছে, সে সেটাকে কাউন্ট করলো না কেন? কারণ এখানে এক্সেল এই যে প্রথম টপ রোটাকে সে হেডার হিসেবে ধরে নিয়েছে। হেডার ধরে নিয়ে বাকি তারপরের সেল থেকে সে কাউন্ট করা শুরু করেছে। দেখো 36টা আছে, তাই 36টা এখানে দেখিয়েছে। এখন যদি আমি এখান থেকে কোনো একটি পার্টিকুলার ডেটাকে ডিলিট করি, সাপোজ এটাকে একটা সাইমালটেনিয়াস কোনো একটা ডেটাকে আমি ডিলিট করে দিলাম, দেখো অটোমেটিক এখানে 35 হয়ে গেছে। কাউন্ট 35 হয়ে গেছে, আমার টোটাল কমে গেছে, অ্যাভারেজ কমে গেছে, মিনিমাম কমে গেছে। না, মিনিমাম ম্যাক্সিমামটা এখনো কমেনি, কারণ হচ্ছে মিনিমাম ম্যাক্সিমামকে ডিলিট করিনি তাই। দেখো যদি মিনিমামকে ডিলিট করতাম, যদি 275কে ডিলিট করতাম, তাহলে অন্য যে মিনিমাম ছিল 565 সে তাকে মিনিমাম হিসেবে সেখানে নিয়ে নিয়েছে। যাই হোক, আমরা তাহলে দেখতে পেলাম টু সাম কী করে বের করে, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্স, কাউন্ট। এখান পর্যন্ত মোটামুটি সোজা ফর্মুলা ছিল। কতগুলো কাউন্ট পেলাম, সবচেয়ে বড় নাম্বার পেলাম, সবচেয়ে ছোট নাম্বার পেলাম, গড় পেলাম, টোটাল ডেটা পেলাম। এরপরে আসি একটু জটিল কিন্তু মজার ফর্মুলা, তার নাম হলো ইফ। ইফ একটি কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় একে। কন্ডিশনাল স্টেটমেন্ট কেন বলা হয়? কারণ এর উপরে অনেক কিছু কন্ডিশন দেওয়া হয়। কন্ডিশন কি? আমরা বলি না যদি এটা হলে তবে ওটা হবে, অর্থাৎ ইফ যে ফাংশনটা আছে সেখানে আমরা যদি শব্দটাকে অনেক ভালোভাবে ব্যবহার করে থাকি। কীরকম হয়? ধরা যাক আমরা ভাবলাম যে এই সেলটিতে বা এই কলামটিতে যেগুলো 1000-এর উপরে আছে তাদেরকে আমরা গুড বলবো, 1000-এর কম থাকলে ব্যাড বলবো। তাহলে কি করব না, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই সেলটি যদি গ্রেটার দেন 1000 কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখছি, অর্থাৎ লজিক্যাল টেক্সট দিচ্ছি বলে যদি ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ লজিক্যাল একটা টেস্ট হয়েছে কিনা ই ট্রু, অর্থাৎ এই পার্টিকুলার সেলটা যদি 1000-এর থেকে বড় হয় তাহলে সেটি গুড হবে, ইফ না হলে সেটি ব্যাড বলে চিহ্নিত হবে। এন্টার দিলাম, দেখো গুড আমার কিন্তু যেহেতু 1000-এর উপর ছিল গুড হয়েছে। যদি এদিকে 591 করতাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু ব্যাড নিত ডেটাটা, কারণ তাকে আমরা 1000-এর উপরে কন্ডিশনাল দিয়েছি না, 1000-এর থেকে বেশি হলে সে গুড, 1000-এর কম হলে সে ব্যাড। এখন যদি 1000 হতো তাহলেও সে ব্যাড, কারণ আমি 1000-এর থেকে গ্রেটার দেন 1000 বলেছি, অর্থাৎ 1000-এর থেকে 0.0001% বেশি, 1 বেশি হলেও সে কিন্তু গুড হবে। দেখো এখানে হয়তো ডেটাতে নিচ্ছে না, বাট যেহেতু একটা আমি ডেটা দিয়েছি 0.00001, সে কিন্তু 1000-এর থেকে বড়, তাই কিন্তু সে গুড। যেমনি একে আবার পুনরায় 1000 করে দেবো, সে আবার ব্যাড হয়ে যাবে। যাই হোক, আমার যে ডেটা ছিল সেই ডেটাতে আসি 1090 ছিলাম। তাহলে গুড এরকম করে প্রতিটা কলামকে আমি সিলেক্ট করতে পারি, যতগুলো ছিল আমি ডবল ক্লিক করলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আবার দেখায়। এই কোণে গিয়ে ডবল ক্লিক করলাম, যতগুলো ডেটা আমার এখানে ছিল ঠিক তত পর্যন্তই নেবে, অটোমেটিক ফর্মুলাতে নিয়ে নেবে। দেখো যে 5000-এর কম সে অটোমেটিক কিন্তু ব্যাড হয়ে গেছে।
তাহলে বোঝা গেল ইফ কি জিনিস। এখন ইফেতে আরও কিছু করা যেতে পারে। আমরা বললাম দাদা এখানে তো গ্রেটার দেন, যদি আমরা ভাবি যে 1000 থেকেই শুরু করব, তাহলে কি করব না, গ্রেটার দেন ইকুয়াল টু 1000 করে দিলাম, তাহলে সে গুড। অর্থাৎ কোনো একটি ডেটাকে ধরো এটা এটা 1090 ছিল, এটা 1000 করে, আগেরবারে দেখেছিলাম 1000 করলে ব্যাড হচ্ছিল, এখন দেখো 1000 করলে সে কিন্তু গুডেই থাকবে, কারণ তাকে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 1000 দিয়ে ফর্মুলাটিকে সেট করেছি। তাহলে আমরা ইফ এভাবে করতে পারি, নিজের মতো ইফ আরও অনেক কিছু দিয়ে করা যায়। তোমরা আমাকে জানিও কিভাবে ইফ আরও করতে পারো। ইফ আমরা করলাম, ইফ যখন এলো, এরপর আমরা আজকের মতো শেষ দুটি ফর্মুলা নিয়ে কাজ করব। একটি হলো কাউন্ট ইফ, দুটি হলো সাম ইফ। কাউন্ট ইফ, কাউন্ট ইফ কি করে? কাউন্ট ইফ করে না কাউন্টস সেলস বেসড অন এ কন্ডিশন। দেখো ইফ কথা আগেই বলেছিলাম, ইফ সকল সময় কন্ডিশনে ব্যবহৃত হয়। ইফ সকল সময় কন্ডিশনে ব্যবহৃত হয়, তাহলে কাউন্ট করবে কোনো একটা স্পেশাল কন্ডিশনের উপরে। কি কন্ডিশন? ধরো আমরা এখানে যে ডেটাটা রেখেছি সেখানে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 5 জন কাজ করেছে, না রোহিত, অয়ন, সানি, বিষ্ণু, কৃষাণু। তো 5 জনের আমরা নাম লিখি। আমরা 5 জনের নাম লিখলাম, হেড দিলাম নেম, এখানে দিলাম কাউন্ট। কি কাউন্ট করব না, আমরা দেখব এই প্রত্যেকে কতগুলো জায়গাতে কাজ করেছে। অর্থাৎ দেখো রোহিত এখানে হিসেব দেখতে পাচ্ছি 11টি জায়গায় কাজ করেছে, অয়ন আরও হয়তো 5-7টি জায়গায় কাজ করেছে, সানি 8টি জায়গায়, বিষ্ণু 9টি জায়গায়, কৃষাণু 1টি জায়গায় কাজ করেছে। তো আমরা কিভাবে কাউন্ট করব না, কাউন্ট করব কি যে না, আমরা কাউন্ট করব যদি এখানে এই শব্দটি থাকে, অর্থাৎ যদি বি কলামে রোহিত থাকে তাহলে কতগুলো কাউন্ট হবে। অর্থাৎ কি করব, ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, রেঞ্জ হচ্ছে বি ইজ টু বি, অর্থাৎ এই কলামটা, অর্থাৎ যে কলামে আমরা কাউন্ট করছি সেই কলামটাকে নিলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া হচ্ছে আমার 80, অর্থাৎ G6 রোহিত আছে। দেখো G6 রোহিত ছিল, তাই রোহিত আমার এখানে দেখো 11টা কাউন্ট পাচ্ছি, এখানেও আমরা রোহিতের 11টা কাউন্টই পেলাম। সেম যদি করতে চাই, কন্ট্রোল ডি টিপে দিলাম। কন্ট্রোল ডি হচ্ছে উপরের ফর্মুলা বা উপরের সেলের যা কিছু ডেটা থাকে সেটা কপি করে। কন্ট্রোল ডি মারলাম, দেখো সেম ফর্মুলা G7 নিয়ে নিয়েছে। অয়ন G7 ছিল, দেখো G7 অয়ন আছে, তাহলে অয়নের এই কলামেতে কতগুলো অয়ন ছিল না 6টি অয়ন ছিল, 7টি অয়ন ছিল, 7টি অয়ন, তাকে এখানে 7টি অয়ন হয়ে গেছে, অর্থাৎ অয়ন 7 জায়গাতে কাজ করেছে। আমরা এটাকে ডবল ক্লিক করে দিলে কতগুলো সকলেতেই হয়ে যাবে। তাহলে মোট দেখো রোহিত 11, অয়ন 7, সানি 8, বিষ্ণু 9, কৃষাণু 1। আমরা কাউন্টের কাজ করে নিলাম। কাউন্টের যখন কাজ হয়ে গেল, এবার আমরা দেখব এরা প্রত্যেকে মোট কতগুলো করে কাজ করেছে। প্রত্যেকে মোট কতগুলো করে কাজ করেছে দেখা যাক। তাহলে মোট কতগুলো কাজ করা মানে কি, যোগ করব আমরা ইফ কন্ডিশনে দিয়ে, অর্থাৎ ফর্মুলাটার নাম হলো সাম ইফ। কি সাম ইফ মানে কি, অ্যাড সেলস বেসড অন কন্ডিশন, অর্থাৎ পার্টিকুলার কিছু সেলকে যোগ করবে কন্ডিশন হিসেবে। ইফ আছে মানে কন্ডিশন একটা ফলো করতেই হবে, অর্থাৎ আমি এখানে দিলাম ফর্মুলা আমার সাম ইফ। সাম ইফ কি করে, সাম ইফ করবে কি না, আমি দেখব যে রোহিত কতগুলো কাজ করেছে, কি ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, রেঞ্জ হচ্ছে এইটা, অর্থাৎ কোথায় শব্দটাকে খুঁজবো সেটা হলো রেঞ্জ। দেখো রেঞ্জ আছে, ক্রাইটেরিয়া আছে,
এবং সাম রেঞ্জ আছে। রেঞ্জ হলো এটা, অর্থাৎ B/B তে রোহিতকে খুঁজবো, খুঁজে কি না সরি B/B থেকে আমি রোহিতকে খুঁজবো, অর্থাৎ এই রোহিতকে খুঁজবো, কমা সাম রেঞ্জ মানে E/E তে আমি যোগ দিলাম, এন্টার। দেখো 21,747 রোহিত কাজ করেছে। রোহিতের যদি আমি 11খানা ডেটাকে সিলেক্ট করি, দেখো এখানে দেখতে পাবে 21,747 মাউস পয়েন্টারে দেখা যাচ্ছে। অর্থাৎ সাম ইফটা কি হলো, সাম ইফটা ভালো করে একটু বোঝায়, ইকুয়াল টু সাম ইফ এই কলামটাতে, অর্থাৎ যাদের যেখানে নাম লেখা আছে সেখানেতে যদি রোহিত থাকে তাহলে কলামে কত কাজ করেছে আমরা দেখব। সেম কন্ট্রোল D মারতে পারি, আবার এই মাউসের কোণে নিয়ে গিয়ে ডবল ক্লিকও করতে পারি। সকলের ডেটা আমার চলে এসেছে, কে কত কাজ করেছে। দেখো আমরা দেখেছিলাম 36খানা ব্রাঞ্চে কাজ হয়েছিল, মোট কাজ হয়েছিল 1,35,910। কারণ এখানে আমি 1090কে 1000 করে দিয়েছি পরে অন্য কারণের জন্য। তাহলে 1,35,910 কাজ হয়েছে টোটাল, এবং 36খানা ব্রাঞ্চে কাজ হয়েছে। তাহলে এখানটা এবং এখানটা মিলিয়ে দেখা যাক মিলেছে কিনা। আমরা যখন প্রথমে সাম ফর্মুলা করেছিলাম সেটাতেই আসি, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই 5টিকে সিলেক্ট করে এন্টার করে দিলাম। দেখো 36টা ব্রাঞ্চে কাজ হয়েছে, 36খানা ব্রাঞ্চের কথা এসে গেছে। ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, এই 5টিকে সেলকে সিলেক্ট করে এন্টার মারলাম। দেখো 1,35,910, 1,35,910। তাহলে আমার ওভারঅল কাজ শেষ। আমরা কিভাবে সাম ইফ করতে হয় সেটাও জানলাম। আজকে এই পর্যন্তই থাক। 8টা ফর্মুলা নিয়ে আমরা টোটাল কাজ করলাম। 8টা ফর্মুলার মধ্যে কি কি ছিল, সাম ছিল, অ্যাভারেজ ছিল, মি, ম্যাক্স, কাউন্ট ইফ, এবং সাম ইফ। দেখো মোট 8টি ফর্মুলা নিয়ে আমরা আজকে কাজ করেছি। এর পরের দিনে আগামী দিনে আরও অনেক ফর্মুলা নিয়ে আমরা কাজ করব। আজ পর্যন্ত এ পর্যন্তই থাক। কেমন ভিডিওটি লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম সকল পেজেতেই একটু করে ফলো করে দিও। তোমাদের ফলো করলে তবেই আমার উৎসাহ বাড়বে, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।